নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। রাজ্যের সমস্ত স্কুলে এবার স্কুল শুরুর সময় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক, এমনই নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশের ভিত্তিতে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ কর্তাদের দাবি, শিক্ষা দফতর থেকে আসা নির্দেশিকার ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করেছে তারা। সেক্ষেত্রে কোর্টের রায়ের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি বলেও তাদের দাবি। যদিও যে মামলার রায়ের ভিত্তিতে এই সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, সেই মামলাতেই সম্প্রতি কোর্ট রায়ে অন্য কথা বলেছে। সংবিধানে যেহেতু ইউ মে অর্থাৎ চাইলে করতে পারো বলা হয়েছে, সেহেতু স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক হতে পারে না, এমনটাই বলা হয়েছে রায়। আমরা শুনে নেব মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক তার বক্তব্য। এটা একটা হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে নির্দেশিকা আসে যে প্রত্যেক স্কুলকে জানানো যে এটা স্ট্রিক্টলি ফলোড করা হবে, ওই অ্যাসেম্বলিতে যেন জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং তারপরে তারা ক্লাসে যাবে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। শ্রেয়সী, প্রশাসক, মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক যে কথা বলছেন যে কোর্টের রায়ে বলা হয়েছে যে এই গান অ্যাসেম্বলিতে গাইতে হবে জাতীয় সঙ্গীত এবং সেটা স্ট্রিক্টলি ফলো করা হবে, কিন্তু সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে বলা হয়েছে ইউ মে অর্থাৎ চাইলে করতে পারো। কি বলা হয়েছে রায় যদি জানো? দেখো, এই যে মামলা অর্থাৎ কমল দেব যিনি মূল পিটিশনার ছিলেন, তার যে মামলা, সেই মামলার ভিত্তিতেই আগে হাইকোর্টের তরফে বলা হয়েছিল, হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। কিন্তু জানুয়ারি মাসে চিফ জাস্টিস এবং জয়মাল্য বাগচির যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলাকারী ফের কমল দে এই মামলাকারী তিনি আবার বিষয়টি তোলেন যে বহু স্কুলে গাওয়া হচ্ছে না, এবং তারই শুনানির সময় কিন্তু জানুয়ারি মাসে এই হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে সিঙ্গিং অফ ন্যাশনাল অ্যান্থেম অন এভরি ডে being optional under the relevant order and there is not being any mandatory direction। এবং সেখানে এই কথায় অর্থাৎ কার্যত প্রত্যেকটি স্কুলে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নয় বলা হচ্ছে। কি কারণে বলছে হাইকোর্ট? বলছে যেহেতু কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধানে, দেশের সংবিধানে মে শব্দটি লেখা রয়েছে, ফলে সেই জায়গাতে গাওয়া উচিত প্রত্যেকটা স্কুলে, কিন্তু বাধ্যতামূলক সেরকমটা নয়। কিন্তু কার্যত যেটা দেখা যাচ্ছে যে অর্ডারের ভিত্তি বলে স্কুল শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদ জাতীয় সঙ্গীত প্রত্যেক স্কুলে স্কুল শুরুর সময় গাওয়া বাধ্যতামূলক বলে দাবি করছেন, এবং সেই দাবি করে তারা ইতিমধ্যে অর্ডার বিভিন্ন স্কুলে নির্দেশিকা পাঠিয়েছেন। সেই অর্ডারের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের বিষয়ে তাদের কাছে কোনো নির্দিষ্ট কিছু জানায়নি, এবং তার ভিত্তিতেই কিন্তু জানুয়ারি মাসে কোর্ট বলে দিয়েছে বাধ্যতামূলক নয়। কিন্তু 3রা মার্চ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, অর্থাৎ সেই অর্ডারের প্রায় 2 মাস পরে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে এই অর্ডার পাঠানো হচ্ছে যে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। আমরা একবার শুনে নেব মামলাকারী কমল দে তার বক্তব্য। Order relating to National Anthem of India, prevention to insult National Honor Act 1971 সেকশন 5 মে বলা আছে, অর্থাৎ অপশন দেওয়া আছে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত, কিন্তু স্টাইল বলা নেই, বাধ্যতামূলক বলা নেই। সেই কারণে কলকাতা হাইকোর্টের ফার্দার রিট পিটিশন করে স্টাইলের আবেদন করা কনস্টিটিউশনাল বেঞ্চ হওয়ার সুবাদে, আদারওয়াইজ ম্যাটার সুপ্রিম কোর্টে আবেদন করে কনস্টিটিউশনাল ম্যান্ডেট অর্থাৎ স্টাইল বাধ্যতামূলক করার জন্য আবেদন করতে হবে। কলকাতা হাইকোর্টের আদেশে বাধ্যতামূলক এভরি স্কুল জাতীয় সঙ্গীত গাইবে এই ধরনের অর্ডার নেই। অর্থাৎ স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া মোটেই বাধ্যতামূলক নয়, আদালতের রায়ও তাই বলছে, একথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মামলাকারী কমল দে। কিন্তু রায়টা যে বদলে গেছে সেই সংক্রান্ত কোনো তথ্যই রাজ্য সরকারের কাছে নেই, অথচ একটা নির্দেশিকা জারি করে দেওয়া হলো যে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক অ্যাসেম্বলিতে। শ্রেয়সী, একেবারে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন স্কুলের মধ্যে এই মুহূর্তে বিভ্রান্তি ছড়িয়েছে যে হাইকোর্টের কথা বলা হচ্ছে, হাইকোর্টের রায়ের কথা বলা যাচ্ছে, সম্প্রতি কিন্তু সেই রায়টা বদলে গেছে এবং সেটা নির্দিষ্টভাবে জানুয়ারি মাসে বদলেছে। তা সত্ত্বেও কিভাবে 3রা মার্চ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই অর্ডার জারি করা হচ্ছে, সেই নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে প্রশ্ন উঠছে। যদিও বিভিন্ন স্কুলে এখন স্কুলে যখন অ্যাসেম্বলি বা প্রেয়ার হয় সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কিন্তু নির্দিষ্টভাবে তাহলে যে কোর্টের অর্ডারের ভিত্তিতে এই অর্ডার দেওয়া বলা হচ্ছে, এই অর্ডার দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বা সরকারের জানার ক্ষেত্রে অন্তত অনেকটা গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপে অর্ডারটা যে বদলে গেছে সেটার কারোরই জানা নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুনভাবে এই অর্ডার জারির কি ভিত্তি, কি মানে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন স্কুলে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। ধন্যবাদ।
শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের কান্দিতে কাউন্সিলর অপহরণের ঘটনায় আজ হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন। এসপির রিপোর্টে যথেষ্ট ক্ষুব্ধ হাইকোর্ট জানিয়েছে যে কাউন্সিলর অপহরণ নাকি অপহরণ নয়, এই মূল প্রশ্নের কোনো উত্তরই রিপোর্টে নেই। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি আজ এই মন্তব্য করেছেন এবং তিনি আরো বলেছেন যে এটা কেবলমাত্র তদন্তের ধারা বিবরণী, মূল প্রশ্নের জবাব চাই। 15 মার্চ আবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। কান্দিকাণ্ডে এসপির রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে কাউন্সিলর অপহরণ নাকি অপহরণ নয়, এই মূল প্রশ্নেরই কোনো উত্তর রিপোর্টে নেই। এসপি রিপোর্টে এই প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি, এটা কেবলমাত্র একটা তদন্তের ধারা বিবরণী জমা দিয়েছেন এসপি তার রিপোর্টে। মূল প্রশ্নের জবাব চাই বলেছে হাইকোর্ট। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আজ বিচারপতি ঠিক কি বলেছেন? দেখো মিমি, এই মামলা নিয়ে কিন্তু আগেও বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছিলেন, পুলিশের ভূমিকার উপরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত, এবং সেই একই মামলাটি যখন সেই ঘর থেকে নিষ্পত্তি করে দেওয়া হয়, পরবর্তী সময় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি তিনিও কিন্তু একই সুর বজায় রেখেছেন এবং তার মূল যেখানে প্রশ্ন রয়েছে যে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছেন না তিনি, তার কারণ যেভাবে পুলিশ তাকে রিপোর্ট জমা দিয়েছে সেটা একটা দিনপঞ্জি মনে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকদিন কি হয়েছে সেই ঘটনা প্রবাহ ছাড়া আলাদা করে কিভাবে তদন্তে কোথায় কিরকম ডেভেলপমেন্ট হয়েছে সেটা দেখানো হয়নি। পাশাপাশি তিনি এসপির তদন্তে একেবারেই খুশি নন, মন্তব্য করেছেন। তার মতে যে আদালত যে একটা সাধারণ প্রশ্ন করছে যে এই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল কিনা, সে ব্যাপার নিয়ে কোনো সঠিকভাবে উত্তর দিতে পারছে না পুলিশ। এবং তিনি এই কথাও বলছেন যে পিটিশনার বারবার বলছেন যে অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা করা হয়েছে, পুলিশকে যখন এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পুলিশ তারও কোনো সঠিকভাবে উত্তর দিতে পারেনি। মিমি, এই আদালতে কিন্তু এর আগে প্রায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিচ্ছিল, কিন্তু সে সময় সরকারি আইনজীবী রিকোয়েস্ট করেন এবং তদন্ত আবার খতিয়ে দেখার একটা কথা বলেছিলেন। কিন্তু আজকের যে ঘটনা প্রবাহ দেখা গেল, তারপরেও কিন্তু কোনোভাবেই সেই রিপোর্টেও সন্তুষ্টি প্রকাশ করলো না আদালত। ধন্যবাদ শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের একটি খবর, বিধাননগর আসন কংগ্রেসকে ছেড়ে দিল সিপিআইএম। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরুণাভ ঘোষ। আগে জানা গেছিল বিধাননগরে পলাশ দাস প্রার্থী হতে পারেন সিপিএম এর তরফে, কিন্তু জানা যাচ্ছে যে সিপিএম নয়, এই আসনটি ছেড়ে দেওয়া হলো কংগ্রেসকে এবং বিধাননগর আসনে প্রার্থী হবেন, কংগ্রেসের প্রার্থী হবেন অরুণাভ ঘোষ। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিধাননগর আসনটি কংগ্রেসকেই ছেড়ে দিয়েছে সিপিএম। গৌতম দেব সিপিআইএম নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম বাবু, বিধাননগর আসনটি আপনারা কংগ্রেসকেই ছেড়ে দিলেন। গৌতম বাবু শুনতে পাচ্ছেন? গৌতম বাবু আপনি শুনতে পাচ্ছেন? গৌতম বাবু আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, বিধাননগর আসন সেটি কংগ্রেসকে দিতে চলেছে সিপিআইএম। বিধাননগর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরুণাভ ঘোষ। গতকালই কংগ্রেস তাদের আসন তালিকা প্রকাশ করেছে এবং 75টি আসনের তালিকা ঘোষণা করেছে তারা। এই মুহূর্তে সিপিএম এর বৈঠকও চলছে, যে কারণ সিংহভাগ আসন প্রধান দল সিপিআইএমকেই ছাড়তে হবে এবং ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লককে 11টি আসন ছাড়তে বলা হলো, তারা 4টি আসন ছাড়তে রাজি হয়েছে, সিপিআই 1টি এবং আরএসপি 4টি আসন ছাড়তে রাজি হয়েছে কংগ্রেসকে। এবং সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, বিধাননগর আসনটি সিপিআইএম কংগ্রেসকেই ছেড়ে দিচ্ছে। আগে বিধাননগর থেকে প্রার্থী হবেন পলাশ দাস, এরকমই জানা গেছিল, এবং এই মুহূর্তে যে যা জানা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরুণাভ ঘোষ বিধাননগর আসন থেকে। ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন প্রদেশ কংগ্রেসের এই আইনজীবী নেতা। প্রদেশ কংগ্রেস সূত্রে এই খবর। বাম এবং কংগ্রেস আসন সমঝোতা একেবারে শেষ পর্যায়ে বলা যায়। গতকালই ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।
আমাদের প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জন, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে এই কেন্দ্রে দীর্ঘদিন সিপিএম তাদের নিজেদের একটা সংগঠন আছে, নিজেদের সংগঠনের ভিত্তিতে তারা এই কেন্দ্রে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। দীর্ঘদিন এই বিধাননগর কেন্দ্র থেকে সুভাষ চক্রবর্তী জিততেন সিপিএম এর প্রার্থী হয়ে। গত বছর সুজিত বোস এই কেন্দ্র থেকে যেতেন, কিন্তু এবার এক সিদ্ধান্ত নিয়েছে পার্টি যে যদি অরুণাভ ঘোষ কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়ান, তিনি সল্টলেকে এবং বিধাননগর অঞ্চলের ভোটারদের মধ্যে খুব পরিচিত নাম একটা, তাহলে তার কংগ্রেসকে তারা এই সিদ্ধান্ত নেবে, ছেড়ে দেবে। আজ সকালবেলায় সিদ্ধান্ত হয় যে অরুণাভ ঘোষ দাঁড়াচ্ছেন। তিনি জানিয়ে দেন যে হ্যাঁ, তিনি দাঁড়াতে রাজি আছেন। তখন সিপিএম এর পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কেন্দ্রে তাদের যিনি প্রার্থী হিসাবে তারা ভেবেছিলেন পলাশ দাসকে তারা এই কেন্দ্রে দাঁড় করাচ্ছেন না। এই কেন্দ্র আপাতত কংগ্রেসকে ছেড়ে দেওয়া হচ্ছে। অরুণাভ ঘোষ কংগ্রেসের প্রার্থী হিসাবেই লড়বে, বামপন্থীরা তাকে পূর্ণভাবে সাহায্য করবে। ধন্যবাদ অঞ্জন রায়, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। আপনাদের আরো একবার জানাই, ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন প্রদেশ কংগ্রেসের আইনজীবী নেতা অরুণাভ ঘোষ। বিধাননগর আসন থেকে তিনি এবার প্রার্থী হচ্ছেন। এই আসনটি সিপিএম কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। আগে ঠিক ছিল সিপিএম এর পলাশ দাস প্রার্থী হবেন বিধাননগর আসন থেকে, কিন্তু না, সিপিএম এই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছে এবং প্রার্থী হচ্ছেন কংগ্রেসের অরুণাভ ঘোষ।